আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। জুলাই হত্যা মামলায় ডিএমপির প্রথম চার্জশিট দাখিল, আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, চূড়ান্ত আরও কয়েকটি অভিযোগপত্র। গণভোটের আইনি ভিত্তি দিতে উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন বৈঠক, নির্বাচনে পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে চায় কমিশন। আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠ, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা তো সহযোগী থাকি। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার সময় লাগতে পারে হাসপাতাল থেকে বাসায় ফিরতে, জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর মোহাম্মদপুরে বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে যুবক খুন, পূর্বশত্রুতার জেরে হামলা বলছে পরিবার। আমার জামাই যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে আমার পোলার এই জায়গায় কোপটা দিচ্ছে। নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, 10-12 জন, দাঁত আর আমদা নাকি কি বলে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে। সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবে জনশক্তি রফতানি, ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছেন না বহু শ্রমিক। বাড়ি করে বিক্রি কইরা টাকা দিছে তাও যাইতে পারতাছি। কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি, এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না। সবকিছু কমপ্লিট হয়েছে কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিটগুলো কাটতে পারতেছি না। জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। আজকালের মধ্যে আরও একটি চার্জশিট দেওয়ার কথা রয়েছে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 80 জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। হত্যার ঘটনায় এই প্রথম চার্জশিট দাখিল করেছে ডিএমপি। আরও কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই বিষয়ে কি জানাচ্ছে রাষ্ট্রপক্ষ, কি আর জানতে পারলেন আপনি? আমরা আছি ওমর ফারুকী, পাবলিক প্রসিকিউটর। তিনি কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থান যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তদারকি করছেন। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সোমবার একটি মামলার, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সাথে আছেন ওমর ফারুকী, মহানগর এই আদালতের তিনি একজন পাবলিক প্রসিকিউটর। একটু জানতে চাইছি যে আসলে মোহাম্মদপুর থানার যে হত্যা মামলা, সেই মামলায় চার্জশিটের বিষয়ে বিস্তারিত যদি একটু বলতেন। আমি ইতিমধ্যেই খবর নিয়েছি যে জানতে পেরেছি যে মোহাম্মদপুর থানার একটি মামলায় জুলাই গণহত্যা যে সংঘটিত হয়েছিল এর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা একটি চার্জশিট আদালতে নিয়ে এসেছেন এবং সেটা আদালতে দাখিল করেছেন, কিন্তু সেটা এখনও গৃহীত হয় নাই এবং সেই বিষয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেটা আমার কাছে আমাকেও দেখানো হয় নাই, আমার কাছেও আসেনি। তো আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এবং পরীক্ষা নিরীক্ষা করার পরেই সেই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা মানে আপনি যদি আমলে নেন তাহলে কি এটা কি প্রথম চার্জশিট হবে মানে জুলাই? হ্যাঁ, এইটা যদি আদালতে গৃহীত হয় এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আর প্রথম এই মামলাটা অলরেডি আদালতে তারা দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা, তো সেটা এখন আমরা দেখব
কিন্তু তদন্তের আগেই কীভাবে তার তদন্তটা করেছেন, কতটুকু কী করেছেন সেটা আমাদের দেখব, দেখার পরে আমরা ব্যবস্থা নেব। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা, হত্যা মামলা, সেই হত্যা মামলা সুনির্দিষ্ট করে মোহাম্মদপুর থানার হত্যা মামলার চার্জশিট কিন্তু আদালতে দাখিল হয়েছে, তবে তারা সেটি পর্যবেক্ষণ করে সেটি আমলে নেবেন কিনা বা অধিকতর তদন্তের জন্য আবার পাঠাবেন কিনা সেটি এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। এদিন ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে মামলাটি চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করছেন উভয় পক্ষের আইনজীবীরা। তবে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি খুরশিদ আলমের আইনজীবীরাই আদালতে সরাসরি এই যুক্তিতর্ক চলছে। মামলার অন্য আসামি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেওয়া হয়েছে। এছাড়া একই আদালতে আজ শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে করা আলাদা মামলায় তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ। এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে মামলার কুষ্টিয়ার 6 জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এই মামলায় মোট সাক্ষী 38 জন। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1 রামপুরায় কার্নিশে ঝুলে দেখা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন, এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজড যেটা 30 তারিখে আছে, সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছি। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার চাই এবং যাদের বিচার এখানে প্লেস করা হয়েছে তার বাইরে কারো বিচার হচ্ছে না। গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। এর আগে গত 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ নিয়ে আজ অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। একই সাথে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। দিনব্যাপী 81টি সংস্থার সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন। সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদেরকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন। সিইসি বলেন, নির্বাচন কমিশন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষক দলকে সহযোগিতার ভূমিকা পালন করার আহ্বান জানান সিইসি। যারা রাজনীতি কিংবা রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান এএমএম নাসির উদ্দিন। দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে,
নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এর আগে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে বাসায় ফিরতে সময় লাগবে বলে জানান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে বিএনপি চেয়ারপারসনের। গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়েছে। এতে গতি এবং অনিবার্যতার নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখছে, যেখানে জনগণের মতামতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। তারেক রহমান বলেন, জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেওয়া উচিত। এই দেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই তৈরি করতে হবে যারা এখানে বাস করে এবং সবার আগে বাংলাদেশ এই বিশ্বাস করে। তিনি বলেন, এলডিসি উত্তোলনকে ঘিরে সরকার যে সময় বাড়ানোর বিকল্পটিকে অগ্রাহ্য করছে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আবারও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামনে এলো মোহাম্মদপুর। ছিনতাইয়ের টাকা ফেরত আনতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন এক যুবক, আর গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা। এ ঘটনায় জড়িতরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব করেছে দাবি পরিবারের। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা, উদ্যানের ডি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে দেখা যায় কয়েকজনকে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুর বাবা আবুল কাশেমকেও কোপায় দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাবাকে বাঁচাতে গিয়েছিলেন বাবু। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে বাবা ছেলে দুজনকেই কুপিয়ে ফেলে রেখে যায় তারা। আমার জামাইয়ের যখন কোপ মারছে তখন আমার পোলায় যায় এরকম ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে আমার পোলার এই জায়গায় কোপটা দিচ্ছে। নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, ১০-১২ জন, দাঁত আর আন্দা নাকি কি বলে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে এখানে গেছে। নিহতের পরিবার জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজীব, রুবেল, মোহন, সবুজ সহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। অভিযোগ আছে, আদাবর থানা যুবদলের ১০০ নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ সুজন ওরফে নাডা সুজন এই দলটির নেতা। এই রাজীব আমার পোলারে কোপ মারছে, এই যে রাজীবে কোপ মারছে, আর এই যে রুবেল, মোহন ছিল, সুজন ছিল, সবুজ ছিল, নাডা সুজনের আন্ডারে আগো গ্যাং আছে। এটা সবুজরে দললে আর সুজনটা দললে পাইবেন। পরিবার জানায়, কয়েক মাস আগে নিহত বাবুর মামার কাছ থেকে ৮০,০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় সবুজ ও তার দলের লোকজন। এ ঘটনায় একটি অভিযোগও দায়ের করা হয়। তখন সেই টাকা ফেরত চাইতে গিয়েই হামলার শিকার হয় আবুল কাশেম। মামা সিএনজি চালায় আসতেছিল, তো ওনার সাথে আবার টাকা ওই টাকা টান দিচ্ছে। তার কিছুদিন পরে মামলা করছে। ছিনতাই করার টাকা আমার ফেরত চাইছি, এই টাকা চাওয়ার কারণে এনাদেরকে আক্রমণ করছে। ওনারে কোবাইছে, কোবানোর পরে উনি মামলা নিছে, অ্যাকশন নিছে। আমি মামলা দিছি, মামলার কাগজটাও আছে। আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমারে কয় আসামি আপনারা ধইরা দেন, আমরা আসামি চালান করুন। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারে কাজ করছেন তারা। আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আমরা আরও কিছু ইস্যু নিয়ে কাজ করতেছি, হয়তো আরও কিছু ইস্যু আসবে। তো মেইনলি হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। আবুল কাশেম গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।
সত্যায়িত জটিলতায় আটকে গেছে সৌদি আরবে জনশক্তি রপ্তানি। ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে যেতে পারছেন না বহু শ্রমিক। অভিবাসন আইনের পরিবর্তন করাতেই তৈরি হয়েছে বিপত্তি। ভুক্তভোগীরা বলছেন অনেকেরই শেষ হচ্ছে ভিসার মেয়াদ, কিন্তু সত্যায়িত না করায় সৌদি আরবে যাওয়া যাচ্ছে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন প্রতিযোগী কোনো দেশে এমন নিয়ম নেই। দেশের শ্রম বাজার ধ্বংস করতে নিয়ন্ত্রণমূলক নতুন আইনের জন্ম। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের নির্ভরযোগ্য গন্তব্য সৌদি আরব। দেশটিতে নানা খাতে কাজ করছে বাংলাদেশের 40 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশি জনশক্তি রপ্তানির দ্বার উন্মুক্ত রেখেছে সৌদি আরব, কিন্তু নতুন আইনি মারপ্যাচে দেশটিতে থমকে গেছে জনশক্তি রপ্তানি। অভ্যুত্থান পরবর্তী একটি অধ্যাদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। 6 লক্ষ টাকা আমরা বাড়ি করে বিক্রি কইরা টাকা দিছি, তাও যাইতে পারতাছি না। কষ্ট দুঃখ করে দিনাদায়ক হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি, এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না। সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ম্যান পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিটগুলো কাটতে পারতেছি না। নতুন অধ্যাদেশে বলা হয়েছে 5 জনের বেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সৌদি দূতাবাস অথবা সৌদি চেম্বারের সম্মতিপত্র অথবা সত্যায়িত কপি বাধ্যতামূলক। তবে এমন সত্যায়নপত্র দিতে অনাগ্রহ দেখাচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান, কারণ প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান কিংবা নেপালে এমন নিয়ম নেই। ফলে এইসব দেশ থেকে জনবল নিতে আগ্রহ দেখাচ্ছে সৌদি প্রতিষ্ঠান। 1 থেকে 5 পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি, এটা স্মুথলি চলে যাচ্ছে, কিন্তু 6 থেকে 4 যে এমপ্লয়ারগুলো সিইউসি দিতে নারাজ, সত্যায়িত করতে নারাজ, এই লোকগুলো আমরা পাঠাতে পারছি না। আগে কোনো একটি কোম্পানিতে কাজে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। সৌদিয়ানরা আসলে এই ছোটোখাটো বিষয় নিয়ে ওই অ্যাম্বাসিতে দৌড়াদৌড়ি এই জিনিসটা ওরা পছন্দ করে না। মন্ত্রণালয় বিএমইটি আটকে দিচ্ছে যে তোমার অ্যাটাস্টেশন নাই। এই নিয়ম করে আমাদের টোটাল এই জনশক্তি রপ্তানির ধারাকে তারা চরমভাবে বিঘ্নিত করছে। রিক্রুটিং এজেন্টদের দাবি, ভিসা থাকার পরও গেল 3 মাসে দেশটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। যখন ওই দূতাবাস বললো যে তোমরা অ্যাটেস্টেশন দাও, 1 সপ্তাহ পরেই ওমান শ্রমবাজার বন্ধ হয়ে গেল। তো আমরা এখন ধারণা করতেছি যে এটা দেশীয় বা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমাদের যে সৌদি যে চলমান শ্রমবাজার, এই শ্রমবাজারকে অ্যাটলিস্ট বন্ধ করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে। 1 বা 25 কোনো ধরনের বাধ্যবাধকতা, এটা আমার মনে হয় যে দেশের স্বার্থে এটা প্রত্যাহার করা উচিত। সিদ্ধান্ত জানতে বিএমইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কেউ মন্তব্য করেননি। একাধিকবার ফোন দিলেও ধরেননি প্রতিষ্ঠানের মহাপরিচালক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ার শাহজাহানপুরে 2 সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহরুল সুজন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, ঘটনাটা সম্পর্কে বিস্তারিত কি জানতে পারলেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? স্বজনদের কাছে কি জানতে পারলেন? সোহার, বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে এই মুহূর্তে রয়েছে আমি, এবং আজকে কিন্তু সকাল 10:30-11টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি এই বাড়িতেই ঘটেছে। এই বাড়ির যিনি গৃহবধূ সাদিয়া, 24 বছর বয়সী এই গৃহবধূ, তার 2 শিশু সন্তান সাইফ এবং সাইফা, যাদের বয়স, সাইফের বয়স 6 থেকে 7 মাস এবং সাইফার বয়স 3 বছর। এই 2 শিশু সন্তানকে রান্না করার কাজে ব্যবহৃত যে বটি, সেটি দিয়ে তিনি গলা কেটেছেন এবং এরপরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে কিন্তু সোহার পুলিশ এমন তথ্যই আমাদেরকে দিচ্ছেন তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী। এবং এই গৃহবধূর স্বামী কাজল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহ যে সেনানিবাস রয়েছে সেখানে তিনি কর্মরত, তিনি 2 দিন হলো বাড়িতে ছুটিতে এসেছেন। এবং আমরা তাদের যারা স্বজন রয়েছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এই কাজল এবং সাদিয়া দম্পতির ভেতরে দাম্পত্য কলহ বেশ কিছুদিন ধরে চলছিল। গতকাল রাতেও তাদের ভেতরে ঝগড়া বিবাদ বা কলহ সেটি হয়েছে, এবং আজকে সকালে কিন্তু সাদিয়া রান্না করেছেন, সকালে স্বামী সহ সন্তানদেরকে নিয়ে তিনি খেয়েছেন। এবং এরপরে যেহেতু তাদের মধ্যে কলহ বিবাদ চলছে,
হয়েছে, যে কারণে স্বামী কাজল কিন্তু পাশের ঘরে ছিলেন এবং 2 সন্তানকে নিয়ে সাদিয়া অন্য আরেকটি ঘরে ছিলেন এবং সেই ঘরেই কিন্তু 11টার দিকে তার স্বামী এবং যারা অন্যান্য প্রতিবেশী রয়েছেন তারা দেখতে পান যে সাদিয়ার যে 2 সন্তান, শিশু সন্তান সাইফ এবং সাইফা, তাদের গলাকাটা মরদেহ এবং একই সঙ্গে ঘরের যে তীর রয়েছে তার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সাদিয়াও আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে কিন্তু পুলিশ এমনটি ধারণা করছে এবং তার স্বামী সেনা সদস্য কাজল, তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। এখন পর্যন্ত সোহার যেটি পুলিশের প্রাথমিক ধারণা যে পারিবারিক কলহের জের ধরেই 2 শিশু সন্তানকে, নিজের সন্তানকে এভাবে গলা কেটে হত্যা করে আত্মহত্যা করেছেন সাদিয়া, এমনটি কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা। তবে এর পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে, এরকমটি কিন্তু পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছেন। সোহার। লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রতিদিনের মতো সকালে দোকান খোলেন আনোয়ার হোসেন। এই সময় ইউসুফ নামের স্থানীয় এক যুবক দোকানে গিয়ে আনোয়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় ইউসুফ। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় আনোয়ারের। কি কারণে হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। অভিযুক্ত ইউসুফকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে 2 পক্ষের উত্তেজনার রেশ এখনো কাটেনি। পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ একদিকে, তার শাস্তির দাবিতে আন্দোলন অন্যদিকে, সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার। স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। এদিকে মারধরের ঘটনায় আহত এক বাউল শিল্পী গতকাল মামলা করেছেন, তবে এখনো গ্রেফতার হয়নি কেউ। রোববার বাউল সমাজ ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে। এতে আহত হন অন্তত 5 জন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনো রয়েছে আলোচনার রেশ। স্থানীয়রা বলছেন, শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিয়েছে। কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে, আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত। মহারাজ আবুল সরকারের উপর যে মামলাটা করা হয়েছে এটা একটা ভিত্তিহীন। কারণ হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে আমি যদি অভিনয় করি যে আমি কাজের ছেলে বা কাজের লোক, আমি যত বড় লোক হই বা যাই হই না কেন, আমি কিন্তু ক্যারেক্টার আমার কাজের লোক, আমার কাজের লোকের অভিনয়টাই করতে হবে। সে আল্লাহ সম্পর্কে তার গানের ভিতর যে মন্তব্য পেশ করছে তা সাধারণ মানুষের সামান্যতম ইমানও যার ভিতরে আছে তার অন্তরও কারণরা দিবে। আবুল সরকার যে কথাটা বলছে এটা সকল মুসলমানদের অন্তরে লাগছে, আঘাত হানছে। এজন্য আমরা এর সর্বোচ্চ শাস্তি আবেদন করছি সরকারের কাছে। এদিকে বাউল ও সাংস্কৃতিক অঙ্গনের মত, একজন পালাশিল্পীর বক্তব্য ধর্মীয় গ্রন্থ নয়, বরং রূপক ও উপমার ভাষা। ভুল ব্যাখ্যা থেকে ঘটনা জটিল আকার ধারণ করেছে বলেই তাদের মত। তৌহিদি জনতার নামে যারা আসলে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, এদের আসলে চিহ্নিত করা উচিত যে এদের উদ্দেশ্য কি, এরা কি চায়, এরা কোন দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছে। 7-8 ঘন্টা যখন কথা বলা লাগে, গান করা লাগে, এখানে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথার জবাব দিতে গেলে যেই প্রসঙ্গগুলি চলে আসে সেগুলি বলা লাগে। তারপরে কখনো কখনো একটু অতিরঞ্জিত হয়ে যায়। তৌহিদি জনতা ও আলেম ওলামাদের দাবি, শিল্পী হোক বা সাধারণ মানুষ, ইসলাম অবমাননার জবাব আইনের মাধ্যমেই হওয়া উচিত। অতি উৎসাহীদের কারণে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন এই হেফাজত নেতা। মাঠের কোনায় কিছু লোক দাঁড়িয়েছিল, তারা বাউল নাকি আমরা চিনি না, কেউই চিনে না, কিন্তু ওই দেখতে চুল বড় বড় বা বাউলের মতো দেখা যায়, ওই ধারণা করে হয়তো কি আবেগের বশবর্তী হয়ে অতি উৎসাহিত হয়ে কেউ বা এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। সেগুলোর জন্য আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচারের দাবি করি। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। শিল্পী আবুল সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন আদালতের। কোর্টে শপথ করছে, সে সমুটভাবে 164 করছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে। কোর্ট উইল ডিসাইড, কোর্ট তার কি সাজা হবে না হবে, বিচারের রায় শেষে কি হবে না হবে, দিন শেষে কোর্ট এটা বলবে। ধর্মীয় অনুভূতি
ও শিল্পীর স্বাধীনতার মধ্যকার টানাপোড়েন কতদূর গড়ায় তা পুরোপুরি নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কুমিল্লার লাকসামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সকালে গন্টামারা জবাইখান এলাকায় রেললাইনের পাশে মঈন উদ্দিন অন্তরের মরদেহ পাওয়া যায়। তার বাড়ি লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। লাকসাম রেলওয়ে থানার ওসি জানান, নিহতের মুখে ও মাথায় আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তরকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ১২টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র ২ মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে ১১০০ নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানায় তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা। আগামী ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২ মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে। এই বিষয়টা আশা করি না যে ২৪-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। নারী হেনস্থা শব্দটি আজকাল খুব পরিচিত হয়ে উঠেছে। যে কোনো সময়ে আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কোনো না কোনো ভুক্তভোগী নারীকে। যুগের সাথে বদলেছে হেনস্থার ধরনও, বদলায়নি শুধু নারীর সামাজিক অবস্থান। প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনেও রেহাই নেই নারীর। আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সাইবার বুলিং এর বাস্তবতা তুলে ধরেছেন সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। অনেক ভিড়ের মাঝেও নারী যেন একা। যেখানেই হোক তার অবস্থান, অফলাইন কিংবা অনলাইন, কিছু মানুষের শিকার হতে হয় তাকে। তীক্ষ্ণ আক্রমণ আর বাক্যের বাণ ছুড়ে ঘায়েল করার চেষ্টা চলে প্রতিনিয়ত। ফলে থমকে যায় অনেক নারীর পথ চলা। নারী হেনস্থার ধরন এখন বদলেছে। সম্মুখ হয়রানির তুলনায় মুখ লুকিয়ে অনলাইনেই বেড়েছে কটূক্তির প্রতিযোগিতা। পোশাক বা চেহারা নয়, শুধুমাত্র মতের অমিল হলেই অনলাইনে মিলছে ধর্ষণের মতো হুমকিও। ডাকসু নির্বাচনের সময় তেমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ফাহমিদা। আমি এখনো ওটা থেকে বের হতে পারিনি। আমি হয়তো ভুলে গিয়েছি কোন মানুষগুলো আমাকে অ্যাটাক করেছিল। আমার হয়তো তাদেরকে মনে নেই, কিন্তু আমার ওই এসেন্সটা আমার মধ্যে সবসময় আছে। ফাহমিদার মতো প্রতিনিয়ত অসংখ্য নারী অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন। তাদের বেশিরভাগই জানেন না কিভাবে মিলবে নিস্তার। এ নিয়ে আইনি লড়াইয়ের রাস্তাও বেশিরভাগ নারীর অজানা। বাংলাদেশে আসলে কোনো ক্ষেত্রেই আইনগত সহায়তা আমরা সময়মতো পাই না। খুব কম সংখ্যক আছে যারা সত্যি তাদের যোগ্য বিচারটা পেয়েছে। আমরা তো চাপে না থাকি, সোজা কথা, হোক এটা আমার পর্দার ভিতরে হোক আমার পর্দার বাইরে। নারী হেনস্থার অন্যান্য ক্ষেত্রে নানান পরিসংখ্যান থাকলেও সাইবার হয়রানি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তর বা অন্য কারো কাছে। অনেক নারী সরাসরি অভিযোগও জানান না। ফলে সাইবার হয়রানির ঘটনাগুলো দিন দিন মহামারীর রূপ ধারণ করছে। লিঙ্গীয় বৈষম্যর কারণে যে নির্যাতন, সেটাই হচ্ছে নারী নির্যাতন। নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সাইবার বুলিং, সাইবারের নানা ধরনের মিস ইনফরমেশন দেওয়া, এই সমস্ত মিলিয়ে এটা একটা নতুন ধরনের বিষয় শুরু হয়েছে। পুলিশের দাবি, সাইবার হয়রানির বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। সাইবার সাপোর্ট সেন্টারে এখন থেকে ২৪ ঘন্টায় অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে আইন থাকলেও সেই আইন সবার কাছে পৌঁছানো যায়নি। সাইবার পলিসি গভর্নমেন্ট করেছে, সাইবার সিকিউরিটি ডেস্ক আছে, কিন্তু থাকলে পরেও এই সমস্ত জায়গাতে পৌঁছানো, এখানে যাওয়ার কোনো সুযোগ কিন্তু মহিলারা এখনো পর্যন্ত পাচ্ছে না। ডিবিতে সাইবার সাপোর্ট সেন্টার নামে একটা ডেডিকেটেড সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে যে কোনো ভুক্তভোগী যে কোনো সময় এসে তারা যে কোনো অভিযোগ প্রদান করতে পারেন। যুগ পাল্টেছে, অভ্যেস পাল্টেছে, বদল হয়নি কেবল নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। নারীর প্রতি যে কোনো প্রকার অসম্মানসূচক আচরণ দণ্ডনীয় অপরাধ।
সে অপরাধে আছে দণ্ডের বিধানও, কিন্তু আইন প্রয়োগের অভাবে বাড়ছে না সচেতনতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল সিম ও ইন্টারনেট নিয়ে গ্রাহকের দুর্ভোগ দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খতিয়ে দেখা হবে মোবাইল অপারেটরদের অডিট ও অসম প্রতিযোগিতার বিষয়টিও, জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সকালে গ্রাহক, সাংবাদিক ও স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানির আয়োজন করে সংস্থাটি। এই সময় গ্রাহকরা 11 মাস পরে সিম বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে না জানানোর অভিযোগ তোলেন। প্রশ্ন ওঠে অনুমতি ছাড়াই ভ্যাস সার্ভিসে টাকা কেটে নেয়ার বিষয়টি। জানান কাস্টমার কেয়ার সেন্টারে এমএনপি সুবিধা নিতে বিড়ম্বনা হচ্ছে। শুনানিতে যথারীতি মোবাইল ইন্টারনেটের দাম কমানো, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি ও মোবাইলে উচ্চ কর প্রত্যাহারের দাবি জানান। শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। পরিচালনা করেন লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক। কোয়ালিটি অফ সার্ভিস, হ্যাঁ, ভালো খারাপ দুইটাই রেজাল্ট আসে এবং খারাপগুলোকে আমরা ফোর্স করি যেন তারা এটা ভালো দেয়। রিসেন্টলি কোয়ালিটি অফ সার্ভিসের নতুন নীতিমালা 2025-এ আপনি দেখবেন কল ড্রপ 2% ছিল, এটা আমরা 1% নিয়ে আসছি। মানে এটা করতে সে বাধ্য। এবং 4G যে আগে 7 ছিল, এটা আমরা 10 Mbps এ কিন্তু করেছি। এবং ডাউনলিঙ্ক এবং আপলিঙ্কের যে বিষয়টা, এটাও রিভাইজ করা হয়েছে। অ্যামাজন ও আলিবাবায় সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা। অনলাইন ভিত্তিক রপ্তানি বাড়াতে বিজনেস টু কনজিউমার কাঠামোর মাধ্যমে পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশের রপ্তানিকারকদের সামনে এখন বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম ও মার্কেট প্লেসের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়মে রপ্তানিকারকেরা এখন বিশ্বের যে কোনো সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক মার্কেট প্লেস, সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যার হাউসের মাধ্যমে পণ্য পাঠাতে পারবেন। দেশীয় উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন অ্যামাজন, আলিবাবা ও ফ্লিপকার্টের মতো বৈশ্বিক বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। পণ্য রপ্তানি করতে হলে উদ্যোক্তাদের ওই অনলাইন প্ল্যাটফর্ম বা আন্তর্জাতিক ওয়্যার হাউসে নিবন্ধনের প্রমাণ অনুমোদিত ডিলার ব্যাংকারের কাছে জমা দিতে হবে। ওয়্যারহাউজিং বা অন্যান্য সেবা প্রদানকারী কনসাইনির নামে শিপিং ডকুমেন্টও গ্রহণ করতে পারবে এডি ব্যাংক। ভুটানের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে। জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে। আজ চলছে খালাস কার্যক্রম, এরপর সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে। এই ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর, ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে। বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় 2023 সালে। প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে। টোল মাশুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে 2 মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস। পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য, ফলমূল, কসমেটিক্স জাতীয় 6.5 টন পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবিট ট্রেডিং। বিভিন্ন সংস্থা তো রোডস অ্যান্ড হাইওয়ে, কাস্টমস, এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে তারপরে আমরা মুভ করছি। এর আগে তো মুভ করা যায় না, এর আগেই কন্টেনার এসে গেছে। ট্রানজিট পণ্য চালানের মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ। পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে সেটা এক রকমের, বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এই রুটটা যদি চালু হয়, ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারবো। চুক্তি অনুযায়ী যে কোনো দেশ থেকে ভুটানের পণ্য প্রথমে আসবে চট্টগ্রাম বন্দরে। খালাসের পর সড়কপথে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে ভুটানের ফুন্টসলিংয়ে। এই ট্রান্সশিপমেন্টকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আশেপাশের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে পরে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে এবং চট্টগ্রাম বন্দরেরও বাড়তি আয় করার একটা সুযোগ চলে আসবে।
আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। শেষ মুহূর্তে বিপিএল এ যুক্ত হলো নতুন দল। প্রথমবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নোয়াখালী। তাই তো 5 নয় 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসর। দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। 27 নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অর্থাৎ 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসর। এছাড়া বিপিএল এ থাকছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস। 3 দফা পিছিয়ে আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন। এদিকে আগামী 19 ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর জানাবো। গৌহাটিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে প্রোটিয়ারা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 183 রান, 217 রান, 314 রানের লিড ও বিনা উইকেটে 26 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। তবে রবীন্দ্র জাদেজার জোড়া শিকারে শুরুতেই 2 উইকেট হারিয়ে বসে তারা। 35 রান করা রায়ান রিকেলটন ও 29 রান করা এইডেন মার্ক্রামের উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। উইকেটে থিতু হতে পারেনি অধিনায়ক টেম্বা বাভুমা। চতুর্থ উইকেটে করা 101 রানের জুটি ভাঙে ব্যক্তিগত 49 রানে টনি জাদেজার তৃতীয় শিকার হলে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 201 রানে অল আউট হয় ভারত। এবার বিতর্কিত ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এর কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা নেমেছে আন্দোলনে। অতিরিক্ত কাজের চাপে প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে হাজার হাজার বিএলও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তাদের। এদিকে ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। আয়োজক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অর্থাৎ বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসাররা। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ বিএলওদের। আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের পর এখন পশ্চিমবঙ্গে চলছে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া। গত 4 নভেম্বর এই কার্যক্রম শুরুর পর থেকেই উত্তপ্ত রাজ্যটির রাজনীতি। 7,65,00,000 ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ফর্ম দেওয়ার জন্য 1,53,000 কর্মকর্তাকে বেঁধে দেওয়া হয়েছে মাত্র 1 মাস সময়, যা অমানবিক বলে আখ্যা দিচ্ছেন বিএলওরা। বলছেন তাদের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশন। আমি বিএলও নই, আমি একজন শিক্ষক, কিন্তু তাদের সমর্থন দিতে এসেছি। নির্বাচন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এখানে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের সাথে। মুর্শিদাবাদ থেকে এসেছি। সাধারণত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ করতে 2 বছর লাগে। বিহারে কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এখানেও এই ষড়যন্ত্র হয়েছে। যথাযোগ্য জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়াকে বিতর্কিত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির দল। রাজ্যটিতে সবশেষ এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের যুক্ত করা হবে এবারের ভোটার তালিকায়। এর বাইরে বিভিন্ন দেশ থেকে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীরাও পাবেন ভোটার হওয়ার সুযোগ। ধর্মের ভিত্তিতে তালিকা প্রণয়নের এই প্রক্রিয়াকে বিজেপি সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে 10 লাখের বেশি ভোটার, যাদের মধ্যে 6.5 লাখই মৃত। বাদ পড়ার এই সংখ্যা আরও কয়েক গুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 31 জন আত্মহত্যা করেছে, যার মধ্যে সাধারণ ভোটার ছাড়াও রয়েছে বিএলওরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।